হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। আজকে টপিকটা হচ্ছে সৌরজগৎ এবং মহাবিশ্ব সংক্রান্ত। আসলে এখান থেকে খুব বেশি যে প্রশ্ন আসে আমি এটা বলব না। প্রশ্ন মাঝে, মাঝে ২-১ টা প্রশ্ন আসে এবং আ মানে মহাবিশ্বের ওই জায়গাগুলোর তুলনায় বৈশ্বিক যে পরিচিতি, পৃথিবীর বিভিন্ন জায়গা, ওইখান থেকে প্রশ্নটা বেশি আসে। দেখি এখানে কি, কি প্রশ্ন আগে আসছিল আমরা একটু দেখি। ১ম টা হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? আমরা জানি যে এটা হচ্ছে সূর্য, সূর্যের পরে হচ্ছে বুধ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী, এরপরে মঙ্গল, হ্যাঁ? এরকম। তো নরমালি আহ পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। বাট এখানে যেহেতু শুক্র নাই, তাহলে হয়ে যাবে হচ্ছে মঙ্গল। ঠিক আছে? কারণ পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা? সৌরজগতের উষ্ণতম গ্রহ নরমালি আমাদের সেন্সে আসে হচ্ছে বুধ। কারণ যেহেতু হচ্ছে সূর্যের নিকটতম হচ্ছে বুধ, বাট কিছু গঠন মানে গ্রহের যে গাঠনিক পদার্থ ওগুলোর বিবেচনায় সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে হচ্ছে শুক্র গ্রহে। বুঝতে পারছো? তার মানে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে তুলনামূলক শুক্র গ্রহে। সূর্য এবং চাঁদের জোয়ার সৃষ্টি করার সক্ষমতা ক্ষমতার অনুপাত কত? সূর্য এবং চাঁদ কে কি পরিমাণ জোয়ার সৃষ্টি করতে পারে পৃথিবীতে? জোয়ার ভাটা পড়ানোর সময় তোমরা এটা বুঝেছো আই থিংক। এটা হচ্ছে সূর্য এবং চাঁদ। চাঁদ হচ্ছে বেশি জোয়ার সৃষ্টি করতে পারে সূর্যের তুলনায়। তাহলে এখানে দেখব যে চাঁদের ঘরে বেশি কোনটা আছে দেখো তো? এ নাম্বার, তার মানে এই হওয়া উচিত। হ্যাঁ। তার মানে সূর্য যদি ৫ টা জোয়ার সৃষ্টি করতে পারে, চাঁদ সৃষ্টি করতে পারবে ১১ টা। একদম সহজ ভাষায় যদি এভাবে বোঝা যায় আরকি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? সৌরজগতের হায়, হায়, হায়! দিছে ক্ষুদ্রতম গ্রহ অপশনে দেওয়া কি দেওয়া আছে? ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। ওকে। পৃথিবী সূর্যের কত নাম্বার নিকটতম গ্রহ? আমরা জানি ৩য় নাম্বার। একটু আগে আমরা দেখিয়ে ফেলেছি। বায়ুমণ্ডলের ২য় স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের যে স্তর, হ্যাঁ? মনে করো এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। বায়ুমণ্ডলগুলো বিভিন্ন স্তরে বিভক্ত। ১ম স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার সম্ভবত। তারপরেরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। হ্যাঁ, ১ম টা হচ্ছে ট্রপোমণ্ডল, তারপরটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। দ্যাট মিনস ২য় টা হচ্ছে স্ট্রাটোমণ্ডল। সুনামি বলতে কি বোঝা? সুনামি হচ্ছে মূলত সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের ফলে সমুদ্রে যেই বড় ধরনের ঢেউ সৃষ্টি হবে, সেই ঢেউটাই হচ্ছে মূলত সুনামি। তার মানে এখানে সহজ ভাষায় বলা যায় সামুদ্রিক ঢেউটাই হচ্ছে সুনামি। বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় কি কারণে হয়? বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় হয় মূলত আমাদের বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির ফলে। দ্যাট মিনস বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আমাদের অধিকাংশ ঘূর্ণিঝড়গুলো হয়। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ। ভারত মহাসাগর বলতে হচ্ছে যে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, হ্যাঁ? এই অঞ্চলের পেছনে মানে সমুদ্র অঞ্চলে যে সবচেয়ে বড় মহাসাগরটা এটা হচ্ছে ভারত মহাসাগর। এই পুরো অঞ্চলটাকেই বলা হয় ভারত মহাসাগরীয় অঞ্চল। তো এই অঞ্চলে যে ঘূর্ণিঝড়গুলো হয় এগুলো একটা নাম থাকে, নামগুলো কারা নির্ধারণ করে? মোট কয়টা রাষ্ট্র এটা নির্ধারণ করে থাকে? ৮ টা না ৭ টা? ৮ টা দেশ। কি, কি দেশ আমরা একটু দেখার চেষ্টা করি। যে মোট ৮ টা দেশ ক্রমান্বয়ে বিভিন্ন নাম সিলেক্ট করে যে এরপরে যে ঘূর্ণিঝড়টা হবে সেটার নাম সিলেক্ট করে মনে করো বাংলাদেশ। তারপরে যেটা হবে সেটা সিলেক্ট করে ভারত। এভাবে বলা থাকে। বুঝতে পারছো? দেশগুলো দেখো। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার ৮ টা। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। আমাদের এই আঞ্চলিক কমিটিতে ৮ টা দেশ আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, যাদের প্যানেলকে বলা হয় এসক্যাপ বা WMO। এই ৮ টা দেশই হচ্ছে আমাদের এই অঞ্চলে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে। সিডর নামকরণ করে কোন দেশ? এই যে সিডর নামে একটা ঘূর্ণিঝড় ছিল, এইটা নামকরণ করছিল কারা? শ্রীলঙ্কা মনে হয়, হ্যাঁ। এটা নামকরণ করছিল হচ্ছে শ্রীলঙ্কা, বাট এই ঘূর্ণিঝড় আঘাত হানছিল হচ্ছে বাংলাদেশে। ওকে। বাংলাদেশের মধ্যে নিম্নের কোন স্থানে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হানে? স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের যেই দক্ষিণ দিকের যেই ধরো জেলাগুলো আছে সেখানেই বেশি আঘাত হানবে। তুলনামূলক সবচেয়ে বেশি আঘাত হানে কোথায় জানো? বাংলাদেশের ম্যাপ তো হচ্ছে যে নিচের দিকে এরকম, তাই না? এরকম। তো এরকম ম্যাপে দেখো তুমি সমুদ্রটা হচ্ছে ফানেলের মতো হয়ে গেছে কোথায়? এইখানে।
দ্যাট মিনস এই দিকের যে জেলাগুলো আছে এগুলো বেশি আঘাত পাবে, কারণ বাতাসটা এরকম ভাবে যায়। তো ভোলা জেলাতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আঘাত হানে হচ্ছে ঘূর্ণিঝড় বাংলাদেশে। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যেই দেশ, পেট্রোলিয়াম উৎপাদন করে, মজুদ থাকার কথা বলা হয় নাই, উৎপাদন করে যুক্তরাষ্ট্র। মজুদ আছে হচ্ছে ধরো সৌদি আরব কিংবা ভেনেজুয়েলা, যে কোনো একটা দেশ হবে, বাট উৎপাদন করে হচ্ছে, উত্তোলন করে হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পরিমাণে। এই যে দেখো, পেট্রোলিয়াম উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, আর পেট্রোলিয়াম আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চায়না। নিচের কোন শহরটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? পৃথিবীকে আমরা এরকম ভাবে দুইটা ভাগে ভাগ করে থাকি। সো দক্ষিণ গোলার্ধের একটা শহর হচ্ছে এখানে মেলবোর্ন। মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়াতে। সো অস্ট্রেলিয়া হচ্ছে এই যে এই জায়গাতে। আর বাকি যেগুলো আছে ঢাকা এখানে, প্যারিস এখানে, তেহরান এখানে, হ্যাঁ এরকম। মেলবোর্ন। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে 5টা, আমরা বলেছিলাম, মনে রাখার একটা কৌশল যে ফি ডে আ শুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই 5টা দেশের বাইরে যেটা সেটাই তো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। দ্যাট মিনস বেলজিয়াম। কত সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে? ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করছিল 1945 সালের দিকে। এরপর সেখানে যুদ্ধ হয়, মানে স্বাধীনতা ঘোষণা করার পরেও ফ্রান্স বলে যে না, এটা তো আমরাই দখল করে রাখছি। ফ্রান্স চলে যাওয়ার পরে ইউএসএ বলে না, এটা আমাদের অধীনে থাকবে। এরকম ভাবে 1971 বা 70 পর্যন্ত যুদ্ধ হয়, তারপরে ভিয়েতনাম পূর্ণ স্বাধীনতা বা বিজয় অর্জন করে। জাপানকে কিসের দেশ বলা হয়? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, তাই না? সূর্যোদয়ের দেশ বলা হয়। নিশীথ সূর্যের দেশ কোনটা আবার? ওইটা হচ্ছে নরওয়ে, মানে রাতে সেখানে সূর্য দেখা যায়। টিউলিপের দেশ হচ্ছে নেদারল্যান্ডস, ম্যাপল পাতার দেশ কানাডা, নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? এটা হচ্ছে ভুটান। ভুটানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, আঞ্চলিক ভাষায় আমরা ঠান্ডা বলি, ঠান্ডা পড়ছে। তো এটা হচ্ছে মূলত বজ্রপাত। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্ত কি? আরবের দেশগুলোতে যে রাজতান্ত্রিক সরকার ছিল, একনায়কতান্ত্রিক সরকার, এদের বিপক্ষে গণতন্ত্রের জন্য যে আন্দোলন, এটাকে বলা হয় আরব বসন্ত। এইটা আরবের অনেকগুলো দেশে হয়েছে। সূচনা হয়েছিল তিউনিসিয়া থেকে, তাই তিউনিসিয়াকে বলা হয় আরব বসন্তের সূতিকাগার বা আরব বসন্তের সূচনাকারী দেশ। এরপর সেটা লিবিয়াতে যায়, সিরিয়াতে তো দীর্ঘদিন যুদ্ধ চললো, রিসেন্টলি সিরিয়াতে সরকারের পতন হয়েছে, মিশরে যায়, মিশরে হয়, এরকম। মূলত 2011 সালে এটার যাত্রা শুরু হয় আর কি। এখানে 2010 লিখছে, বাট 2011 সালে এটা শুরু হয়। নর্থ স্ট্রিম কোন দেশের মধ্যে গ্যাস সংযোগকারী পাইপলাইন? নর্থ স্ট্রিম হচ্ছে মূলত জার্মানি এবং রাশিয়ার ভিতরে গ্যাস আদান প্রদানের জন্য পাইপ। ওই পাইপের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস নিয়ে আসে জার্মানি, এবং সেখান থেকে আবার ইউরোপের বিভিন্ন দেশে এটা আবার ইউজ করে। দ্যাট মিনস রাশিয়া এবং জার্মানির ভিতরে হচ্ছে নর্থ স্ট্রিম। এটা কি হয়েছিল, এই যে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হইলো, তখন ইউক্রেনের পক্ষে যখন ইউরোপের সবাই দাঁড়ায় গেছে, রাশিয়া বলছে আমি গ্যাস লাইন বন্ধ করে দেবো, নর্থ স্ট্রিম 2 বন্ধ করে দিছে। তখন ইউরোপ পড়ছে গ্যাসের সংকটে, তাই না? এরকম। ও, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটা? চায়না, আমরা সবাই জানি এটা। চীন হচ্ছে, চীনকে বলা হয় পৃথিবীর কারখানা। দ্যাট মিনস ওই জায়গাতে সবকিছু উৎপাদন হয়, ওখানে কয়লা ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে প্রচুর কার্বন নিঃসরিত হয়। বার্লিন প্রাচীর কত সালে ভেঙে দেওয়া হয়? বার্লিন প্রাচীর হচ্ছে মূলত জার্মানির রাজধানী বার্লিনের পূর্ব পাশটা ছিল হচ্ছে ধরো রাশিয়াপন্থী, সেখানে সমাজতন্ত্র চর্চা হইতো, ওটা ছিল পূর্ব জার্মানি। আর পশ্চিম পাশটা থেকে পুরো জার্মানি ছিল হচ্ছে পশ্চিম জার্মানি, এটা ছিল হচ্ছে ইউএস বা পুঁজিবাদী। তো এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল, এই ভাগটা এবং এই ভাগটা আলাদা করার জন্য বার্লিনে প্রাচীর তুলে দেওয়া হয়েছিল, একটা বেড়া দেওয়া হয়েছিল। এইটা 1989 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে যায়, তখন জার্মানিতেও মানুষজন ভাবে যে না, আমাদের আসলে ওই সমস্ত সমাজতন্ত্র থাকা ঠিক না। তখন প্রাচীর ভেঙে জার্মানি একত্রিত হয়ে যায়। সো 1989 সালে জার্মান প্রাচীর বা বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? ইউরোপের ককপিট বলা হয় হচ্ছে বেলজিয়ামকে। বেলজিয়ামে সবকিছু সংরক্ষিত বা ইত্যাদি। দেখো এখানে কেন বলা হয়, দেখো প্রায় সময় যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ স্থানকে বলা হয় ককপিট, মানে মাঝে মাঝে সেখানে যুদ্ধ হয়েছে এরকম। তো বেলজিয়ামে প্রচুর ওয়াটারলু যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিভিন্ন যুদ্ধ এখানে সংঘটিত হয়েছে, তাই এটাকে বলা হয় ককপিট।
পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে? চিনির আধার বলা হয় হচ্ছে কিউবাকে। কিউবায় প্রচুর চিনি উৎপাদিত হয়। গ্রিনল্যান্ড যে দেশের অংশ, গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, অনেক বড় একটা দ্বীপ। তুমি বিশ্ব মানচিত্র দেখলে দেখবা যে কানাডার ঠিক যে পাশে হচ্ছে গ্রিনল্যান্ড, এখানে হচ্ছে ইউরোপ। এটা হচ্ছে ডেনমার্কের অধীনে। সো ডেনমার্কের পার্ট হচ্ছে গ্রিনল্যান্ড। কালা পানি নিয়ে বিবাদমান রাষ্ট্র কোনটা? কালা পানি, লিম্পুয়াধুরা, এগুলো হচ্ছে নেপাল এবং ভারতের মধ্যে বিবাদমান অংশ। ভারত কালা পানিটা নিজেদের বলে দাবি করে, নেপাল তাদের বলে দাবি করে, ইত্যাদি নিয়ে ঝামেলা পাচ্ছে একটা, ঠিক আছে? তো এখন কিছুটা স্টেবল, বাট এটা নিয়ে বেশ ঝামেলা হয়েছিল কিছুদিন আগে। মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? প্যাপিরাস নামে এক ধরনের কাগজের মতো, এটাকে তারা ব্যবহার করত সেই প্রাচীনকালে মিশরীয়, 5000 বছর পূর্বে। 5 না 7000 বছর পূর্বে। লেবানন এবং ইসরায়েলকে বিভক্তকারী রেখার নাম কি? লেবানন এবং ইসরায়েল দুটার ভিতরে কিন্তু ঝামেলা হচ্ছে। লেবাননের যে হুথি বিদ্রোহী, হুথি না, হিজবুল্লাহ, আর ইসরায়েলের ভিতরে কিন্তু অনেক সংঘাত হয়েছে এর আগে। সো এই দুইটা দেশের ভিতরে যে মানে সীমানা রেখার নাম হচ্ছে ব্লু লাইন। কি ব্লু লাইন? দ্য লেয়ার অফ অ্যাটমসফিয়ার ক্লোজেস্ট টু দ্য আর্থ সারফেস ইজ কল্ড। বলছে বাতাসের যেই লেয়ারটা আমাদের ভূপৃষ্ঠের সাথে লাগানো একদম নিকটে, ওইটার নাম কি? ওটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাই না? ট্রপোস্ফিয়ার। আর ট্রপোস্ফিয়ারের উপরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা, মানে 5 বছর 5 বছর করে উন্নয়নের পরিকল্পনা করতে হবে, এই ব্যাপারটা কে নিয়ে আসছে? এটা নিয়ে আসছিল সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া। কোন দেশে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির সরকার নাই? বলছে এখানে কোথায় সংসদীয় সরকার নাই? বাংলাদেশে আছে, ভারতে আছে, নেপালেও আছে, বাট ইরানে নাই। ইরানে হচ্ছে একটু ইসলামিক টাইপের একটা সরকার আছে, সো এটা সংসদীয় সরকার না। আরব মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটা? আরব মধ্যপ্রাচ্যের দেশ মানে এটা হচ্ছে ইরান। কেন ইরান? দেখো আমি দেখাচ্ছি। আরব মধ্যপ্রাচ্য মোট 14টি দেশ নিয়ে গঠিত। এগুলো হচ্ছে বাহরাইন, ইরান। এটা আমার একটু কনফিউশন ছিল, সেই কনফিউশন মধ্যপ্রাচ্যে অবস্থিত, দেখি দাঁড়াও এটা আমরা একটু ক্লিয়ার করে নিই। মধ্যপ্রাচ্যে অবস্থিত হলেও ইরান, ইসরায়েল এবং তুরস্ক আরব দেশ নয়, কারণ এদের ভাষা যথাক্রমে ফার্সি, হিব্রু, তুর্কি। মানে এখানে ব্যাখ্যাটার ভেতরে যে এই লাইনটা একটু ভুল আছে। মূলত আরব মধ্যপ্রাচ্যে 14টা দেশ, তার মানে এরা মধ্যপ্রাচ্যে এবং এরা আরবিতে কথা বলে, বুঝতে পারছো? সো এটার ভিতরে যে ইরানকে ঢুকাইতে এটা ভুল করছে এই লাইনটা। আসলে 14টা দেশের ভিতরে ইরানটা নাই, কারণ ইরানের ভাষা কি? ইরানের ভাষা হচ্ছে ফার্সি। তার মানে ইরান মধ্যপ্রাচ্যে, বাট কি নাই? সে হচ্ছে আরবিতে কথা বলে না, এই জন্য সে আরব মধ্যপ্রাচ্যের না। সেম গোজ ফর তুরস্ক। তুরস্ক হচ্ছে মধ্যপ্রাচ্যের, কিন্তু সে তুর্কি ভাষায় কথা বলে, আরবিতে বলে না। সে আরব মধ্যপ্রাচ্যের না, সে মধ্যপ্রাচ্যের। আবার আরব শুধুমাত্র যারা আরবিতে কথা বলে তাদেরকে বলা হয়। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটা? চায়না। চীন হচ্ছে শীর্ষ দেশ, বাংলাদেশ 2 নাম্বার 3 নাম্বার এরকম একটা অবস্থানে থাকে। এরপরে হচ্ছে পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ কোনটা? সবচেয়ে বেশি রপ্তানি করে পৃথিবীতে কে? চীনই তো মনে হয় রপ্তানি করে। হ্যাঁ, চীন পৃথিবীর এমন একটা দেশ যে সবচেয়ে বেশি রপ্তানি করে, বিভিন্ন দেশে নানান কিছু রপ্তানি করে, পৃথিবীর কারখানা বলা হয় এটাকে। আর বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সিউল কোন দেশের রাজধানী? দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল। ওকে। ভূমিকম্পের দেশ কোনটা? সবচেয়ে বেশি বেশি ভূমিকম্প হয় কোথায়? আমরা জানি জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়, এবং জাপানকে সূর্যোদয়ের দেশও বলা হয়। তো দুইটাই। আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে? লি কুয়ান ইউ। উনি হচ্ছে সিঙ্গাপুরকে প্রায় 30 বছর টানা শাসন করেছেন, এবং সিঙ্গাপুরের অবস্থা এই বাংলাদেশের মতোই ছিল একটা সময়। 1960-এর দশকে বাংলাদেশ সিঙ্গাপুরের একই স্ট্যাটাসে ছিল। সেখান থেকে সিঙ্গাপুরকে একেবারে উন্নত দেশের কাতারে নিয়ে গেছেন, আর বাংলাদেশ ওখানে পড়ে আছে। তো এটা করছে হচ্ছে লি কুয়ান ইউ, তাই তাকে আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয়। অশ্বমণ্ডলের গভীরতা কত কিলোমিটার? অশ্বমণ্ডল হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের একেবারে উপরের যে পাটটা, যেটাতে আমরা এই যে পাড়াইতেছি, হাঁটতেছি, এইটার পুরুত্বটা আসলে কত? পুরুত্বটা এখানে একটাও না, পুরুত্বটা অনেক কম, এই যে গড়ে 35 কিলোমিটার। পৃথিবীর অভ্যন্তরে যেই গলিত পদার্থ রয়েছে তার নাম কি? পৃথিবীর অভ্যন্তরে যেই পদার্থগুলো গলিত অবস্থায় আছে এটাকে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমা যদি বের হয়ে আসে ওটাকে তখন বলা হবে লাভা। বুঝতো? কোনটি গ্রিনহাউস গ্যাস
গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এটা বাতাসে কি তাপমাত্রা বৃদ্ধি করে দেয়, তাপ ধরে রাখে। নিশীত সূর্যের দেশ বলা হয় কোনটাকে? নরওয়েকে। কারণ হচ্ছে নরওয়ে একেবারে উত্তর মেরুতে অবস্থিত। তো ওইখানে তো 6 মাস দিন 6 মাস রাত থাকে। সো ওরা রাতে আমাদের এদিকে যখন তাকালে সূর্য দেখতে পায়। এজন্য নিশীত সূর্যের দেশ বলা হয়। এখানে অনেকগুলো লেখা আছে, একটু দেখে নিও কোনটাকে কি বলে। লুজান শহর কোন দেশে অবস্থিত? লুজান শহর সুইজারল্যান্ডে। এই লুজান শহরে কি হয়েছিল? একটা চুক্তি হয়েছিল, লুজান চুক্তি। তুরস্কের সাথে প্রথম বিশ্বযুদ্ধ যারা জয়লাভ করছিল এদের মধ্যে তুরস্কের সীমানা তখন নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ওকে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা? উপসাগরীয় দেশ কোনগুলো জানো? এই দেখবা সৌদি আরব, মানে এই যে এখানে হচ্ছে একটা উপসাগর আছে আরব। এই সৌদি আরবের আশপাশে যে দেশগুলো আছে, হ্যাঁ, প্রায় 8টা দেশ, এগুলোকে বলা হয় উপসাগরীয় দেশ। এই দেশগুলোর ভিতরে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল হচ্ছে কুয়েত। কুয়েত। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স? বলছে স্বাধীনতার পরে ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ছিলেন হচ্ছে যে লর্ড লুইস মাউন্টব্যাটেন। তিনি হচ্ছে থেকেছিলেন, তারপরে ইন্ডিয়া ধীরে ধীরে নিজেদের অবস্থা ডেভেলপ করে তখন ইনি চলে যায় আর কি। বিদেশি একজনকে প্রথমে রাখা হয়েছিল 47 সাল থেকে 48 সাল পর্যন্ত, 1 বছরেরও কম সময়। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? এটা তো আমরা ইতিমধ্যে জানি, সিসমোগ্রাফ। এটার মাধ্যমে হচ্ছে ভূমিকম্প কি মাত্রায় হইলো এইটা পরিমাপ করা হয়, বাট আসবে কি আসবে না এইটা নির্ধারণ করা যায় না। সিসমোগ্রাফ। কোনটি প্রাকৃতিক পরিবেশ দূষণ করে আর কি? প্রাকৃতিক পরিবেশে দূষণ করে হচ্ছে এসিড বৃষ্টি। প্রাকৃতিকভাবেই হচ্ছে পরিবেশ দূষণ করে এসিড বৃষ্টি। ভূত্বকের ঘনত্ব কত? আমাদের যে ভূত্বক, মানে আমরা যেখানে আছি আর কি, যেখানে হাঁটাচলা করতেছি, থাকতেছি, খাইতেছি, এই ত্বকটার ঘনত্ব আসলে কি পরিমাণ? ঘনত্ব কত ভুলে গেছি, 2.6। এটা হচ্ছে ভূত্বকের ঘনত্ব। ওকে, বাংলাদেশের ভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? পাললিক শিলা দ্বারা। মানে আমাদের এখানে পলি পড়তে পড়তে যেই স্তর, মাটির স্তর গঠিত হয়েছে ওইটা দ্বারাই আমরা গঠিত। তো আমাদের এখানে কৃষিকাজের জন্য ভালো হয়, তাই না? পাললিক শিলা। কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়? এটা হচ্ছে প্যারিসকে বলা হয়। মানে কালচার, এগুলা রিলেটেড যা কিছু আছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, একবার ওগুলো প্যারিস হয়ে গেছে। প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার। ওকে, হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। হেলসিঙ্কি, হ্যাঁ, ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ব্রাজিল ছিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ। পর্তুগালের প্লেয়ারের নাম রোনাল্ডো, দেখবা ব্রাজিলের প্লেয়ারের নাম রোনাল্ডো। কারণ কি? দীর্ঘদিন পর্তুগালের অধীনে ছিল, সো ভাষাও একই, সো নামগুলো একই রকম। ব্রাজিলের ভাষাও পর্তুগিজ ভাষা, পর্তুগালের ভাষাও পর্তুগিজ ভাষা। বাট দক্ষিণ আমেরিকার ব্রাজিল ছাড়া যে বাকি দেশগুলো আছে সবাই কিন্তু স্পেনের অধীনে ছিল, তাই ওদের ভাষা হচ্ছে স্প্যানিশ। যেমন মেসি স্প্যানিশে, মানে স্প্যানিশ ভাষায় কথা বলে আর্জেন্টিনার, বুঝতে পারছো? সো ওদের স্পেনে থাকতে কোনো সমস্যা হয় না। যেমন আমরা যদি হচ্ছে এমন একটা দেশ শহরে থাকতাম যেখানে সবাই বাংলায় কথা বলে, আমাদের সমস্যা হইতো না। যেমন কলকাতায় গেলে আমাদের কিন্তু খুব একটা সমস্যা হয় না, কারণ কলকাতার মানুষ বাংলায় কথা বলে। দ্য সিটি অফ গার্ডেন্স বলা হয় কোন শহরকে? সিটি অফ গার্ডেন্স বলা হয় হচ্ছে বেঙ্গালুরু। ভারতের যেই বড় বড় শহরগুলো আছে তার ভিতরে বেঙ্গালুরু অন্যতম, এবং বেঙ্গালুরু কিন্তু খুবই সুন্দর একটা শহর, এবং বেঙ্গালুরের তাপমাত্রাও মোটামুটি নাতিশীতোষ্ণ, মানে অনেক গাছপালা আছে, দ্যাটস ওয়াই এটাকে সিটি অফ গার্ডেন্স বলা হয়। সবচেয়ে বেশি স্টার্ট আপ, আচ্ছা আচ্ছা, এটা তথ্য কিন্তু পাই গেল। সবচেয়ে বেশি স্টার্ট আপ কোথায়? বেঙ্গালুরে। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক ভাষায়, মানে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? মানে চীনের যেই ভাষা ওইটি সবচেয়ে বেশি কথা বলবে, কারণ চীনের মানুষ মানে সবচেয়ে বেশি ছিল এক সময়, এখন যদিও ইন্ডিয়া, বাট ইন্ডিয়ার কিন্তু সবাই এক ভাষায় কথা বলে না। তো সবচেয়ে বেশি ভাষায় কথা বলা হচ্ছে মান্দারিন। নোবেল বিজয়ী শিরিন এবাদি কোন দেশের নাগরিক? তিনি ইরানের নাগরিক। শিরিন এবাদি নোবেল পাইছে, ইরানের নাগরিক। কোন দেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত? তুরস্ক এশিয়া এবং ইউরোপ 2 মহাদেশে অবস্থিত। তুরস্কের একটা শহর ইস্তাম্বুল, এইটা এশিয়া এবং ইউরোপ 2 দেশেই অবস্থিত। মাঝখানে বসফরাস প্রণালীর মাধ্যমে এশিয়া এবং ইউরোপ আলাদা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তির নিচের কোন কারণে? এই যে ভূঅভ্যন্তরের শিলাস্তরে হঠাৎ সৃষ্ট ফাটলের কারণে ভূমিকম্প উৎপত্তি হয়, মানে অনেকগুলো কারণের ভিতরে এইটা একটা আর কি।
বিশ্বের কোন নগরটি 2 মহাদেশে অবস্থিত? একটু আগে আমি বলে ফেলছি, সো এটা আমার চলে আসছে। ইস্তাম্বুল শহরটা 2টা মহাদেশে অবস্থিত। পৃথিবী ব্লু প্ল্যানেট নামে পরিচিত কেন? কারণ পৃথিবীতে প্রচুর পরিমাণে কি আছে? জলরাশি আছে। আর জলরাশি কি? নীল দেখা যায়। সো ব্লু প্ল্যানেট বলা হয়। প্যালেস্টাইন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট ওয়াজ ফার্স্ট রিকগনাইজড বাই, বলছে প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে প্রথম কে স্বীকৃতি দিয়েছিল? আলজেরিয়া দিয়েছিল, বাট এখনো স্বাধীনতা সে পাইল না, কারণ অনেক দেশই এটা দেয় নাই, অনেকে মানে না, আক্রমণ চালায়, সাপোর্ট করে ইত্যাদি নানান কারণে। 1980 সালেই দিয়ে দিছিল আর কি। 1782 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন দেশে চক্রী বংশ শাসন করছে? মানে একটা লম্বা সময় যাবৎ কোন দেশে এরা শাসন করছে? থাইল্যান্ডে। থাইল্যান্ড কিন্তু কখনোই কারো উপনিবেশ ছিল না, কারণ ওদের একটা বংশ সেই 1782 থেকেই শাসন করতেছে। তো অন্যের আন্ডারে যাবে কখন? আলেপ্পো শহরটি কোথায়? একটু ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি সিরিয়াতে ঘটনা ঘটছে, সিরিয়াতে সরকার পতন হয়েছে। সো আলেপ্পো হচ্ছে সিরিয়ার একটা শহর। দামেস্ক কোথাকার? দামেস্ক সিরিয়ার একটা শহর। কোন দেশে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপির পরিবর্তে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, মানে তুমি কি পরিমাণ আয় করছো এইটাকে গুরুত্ব না দিয়ে তুমি কি পরিমাণ সুখী এইটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? এটা কোন দেশে? এটা হচ্ছে ভুটানে। বুঝতে পারছো? ওদের একটা মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ হ্যাপিনেস, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, কারণ গ্রিসেই হচ্ছে প্রথম নগর রাষ্ট্রগুলোতে ডেমোক্রেসির চর্চা শুরু হয়। সেইটা আবার পরবর্তীতে মধ্যযুগের পরে ইউরোপে গিয়ে আবার নতুন করে চালু হয়। ওকে, সেনজেন কোন দেশের অংশ? সেনজেন হচ্ছে লুক্সেমবার্গ নাকি? ইয়েস, সেনজেন হচ্ছে লুক্সেমবার্গের অংশ। এটা একটা জায়গা আর কি। বিশ্বের জনসংখ্যা প্রায় কত শতাংশ নগরে বাস করে? অ্যারাউন্ড 50% এর মতো এখন নগরে বাস করে। এটা আরো বাড়তেছে। এটা অনেক আগের তথ্য, আই থিঙ্ক এটা এখন আরো বাড়ছে। একটু সার্চ দিয়ে দেখে নিও তো। বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটা? মানে অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে একটা রাষ্ট্র, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। দ্বীপ রাষ্ট্র অনেকগুলো আছে, জাপান নিজেও দ্বীপ রাষ্ট্র, মালদ্বীপ দ্বীপ রাষ্ট্র, বাট ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত। তৃতীয় বিশ্ব বলতে আসলে কি বোঝায়? দরিদ্র দেশগুলোকে বোঝায়। মানে পৃথিবীর হ্যাঁ, বিশ্বের দরিদ্রতম অঞ্চল সমূহকে মূলত তৃতীয় বিশ্ব বলে অভিহিত করা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ক্লাসে আরো কিছু প্রশ্ন নিয়ে। বাই।